নেশা খেয়ে এসে গরম পানি ঢেলে দিছে, তারপরে 10 ইঞ্চি ইটা আছে না আমার গায়ে উড়ায় মারছে। খেলে আসছে, ওর যে ম্যানেজার উনি আমাকে নিতে আসছে বাচ্চা সহ। উনি আমাকে বাচ্চা সহ নিতে আসছে, তোমরা চলো, ও যেদিন টাকা দিবে তোমরা আমার কাছে বন্ধক থাকবা। আমি একটা এতিম মেয়ে, আমার কেউ নাই। চালের গুঁড়া যে চাল দিয়ে খাওয়া, আমার ঘরে চালও ছিল না। চিনির পানি খাওয়ায় খাওয়ায় রাখতাম, মানুষের ঘরে একটু চিনি আনতাম। এই বুকটার মধ্যে খালি ব্যথা করতো। সবাই বলতো যে তুমি মা কিভাবে থাকো, রাত্র নাই দিন নাই। আমি লুকায় লুকায় কান্না করতাম। ছোট থাকতে বাবা মারা গিয়েছে, 21 দিন বয়স যখন আমার। তারপর হচ্ছে 8-9 বছর বয়সে আমার মা মারা গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা 4 বোন, 1 ভাই। আমি আমার বোনের কাছে বড় হয়েছি। সেই জায়গা থেকে আমার অনেক লাইফে অনেক কিছুই ঘটে গিয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে 2000 এই তো আমার পড়াশোনা হচ্ছে 8 পর্যন্ত। তারপর 2012 সালে আমার পারিবারিক ভাবে একটা আমার বোন দুলা ভাই সবাই মিলে আমাকে একটা বিয়ে করে। তো সেটা আমার 2012-তে। হ্যাঁ 2012। তখন আমার বয়স হচ্ছে 13 বছর। 2012-তে। তো তারপর ওই হাজবেন্ডটা মানে প্রচুর পরিমাণ নেশা করতো, প্রচুর পরিমাণ মারধর, তারপর অনেক কিছু করতো। একদিন গরম পানি ঢেলে দিছিল, তখন মেবি আমার ওই ছেলেটা আমার কুলে, আমার হ্যাঁ না বড় ছেলেটা আমার কুলে 6 মাসের বয়স বেবিটা। 2014 ঘটনা। তখন বাবুটা 2014 না 15 ঘটনা। বাবুটা হচ্ছে 6 মাসের। তো জানলা দিয়ে গরম পানি নেশা খেয়ে এসে গরম পানি ঢেলে দিছে, তারপরে 10 ইঞ্চি ইটা আছে না আমার গায়ে উড়ায় মারছে। তো সেইখান থেকে আমি বাচ্চার গায়ে লাগেনি না, আলহামদুলিল্লাহ বাবুটার গায়ে লাগেনি, সেটা আমার গায়ে লাগছিল, একটু ছিটা চলে আসছিল। তারপর আমি আমার বোনকে অনেকবার বলেছি যে এরকম এরকম হচ্ছে। আমার বোন বলে যে একটু সহ্য করো, দেখো সংসারটা না ভাঙুক, একটু দেখো। এরকম করতে করতে অনেকবার দেখছি। তারপরে লাস্টে আমার তো প্রথম বাচ্চাও সিজারে। তো লাস্টে সেই জায়গা থেকে হচ্ছে আমি আবার আমার বোন তখন বরিশাল চলে গেছে। আমার বড় বোন ঢাকা ছিল, তো উনি আবার বরিশাল চলে গেছে। তো আমি আমার বড় বোনকে বললাম যে এইভাবে তো আর যাচ্ছে না, বাবুর গায়েও গরম পানি দিছে, তো এখন আমি কি করব। তো সেই জায়গা থেকে আমার বড় বোন বললো কি যে কি করবা, আর একটু দেখো। তো আচ্ছা ঠিক আছে। তারপর লাস্টে আমাকে আমার ছেলেকে জুয়াও খেলতো, সে নেশা করতো, জুয়া খেলতো, তার কোনো সেন্স ছিল না। বিয়ের আগে জানা যায়নি না, বিয়ের আগে জানা যায়নি, তার কোনো সেন্স ছিল না। তারপর সে লাস্টে যখন আমি চলে আসবো 1 মাস আগে, আমাকে জুয়া খেলে আসছে, ওর যে ম্যানেজার উনি আমাকে নিতে আসছে বাচ্চা সহ। উনি আমাকে বাচ্চা সহ নিতে আসছে, তোমরা চলো, ও যেদিন টাকা দিবে তোমরা আমার কাছে বন্ধক থাকবা। হ্যাঁ, আমার কাছে বন্ধক থাকবা, তারপরে ও তোমাদেরকে ছাড়াই নিয়ে আসবে। তখন আমার বোন নাই, আমি খুব মানে কি আমরা যে বিভিন্ন গল্পে ফাইজলামতে অনেকে ফাইজলাম করে যে বউ বাচ্চা বন্ধক রাখছে, আসলে কি জুয়াতে বউ বাচ্চা বন্ধক রাখছিল? ইয়েস, রাখতে চাইছে, বাট তারপর আমি বলছি আপনি আমাকে নিবেন, আমাকে নিতে পারেন, আমাকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, আপনি পারবেন। তারপর আমার ঘরে কিছু কিছু জিনিস ছিল, এগুলো নিতে চাইছে। তো আমি তারপরে বলছি তুমি ওকে আইনা আটকায় আমাকে ফোন দিলা। পরে আমি বলছি আপনি এটা করেন, কিন্তু আমাদেরকে নিয়েন না, যেহেতু আমার বোন নাই এখানে, আমাদেরকে নিয়েন না প্লিজ, আমার বাচ্চাটা এরকম করেন না। তারপরে ওরা করে নাই, ওরা চলে গেছে। তারপরে ওরে আমি আইনা আটকায় বাসায় 2 দিন রাইখা খাবার দিয়ে করে আমি ওনাকে ফোন দিছি, আসেন, ওনার হাতে তুলে দিছি। কারণ আমার এই জায়গায় 10 ইঞ্চিটা লেগেছে এই জায়গায়। হ্যাঁ, আমি একটা এতিম মেয়ে, আমার কেউ নাই। যা যতটুক আমার বড় বোন করে, বাচ্চা দুধ, তার লাস্টে আমি এই বাচ্চা পানি খাওয়া পর্যন্ত রাখছি। হ্যাঁ, দুধের ব্যবস্থা ছিল না, দুধের ব্যবস্থাও ছিল না তখন। আমি মানে আসলে কত বয়স বাচ্চা তখন? 6 মাস 8 মাস হয়েছে তখন, ওরা তো বিয়ে দিচ্ছে, দুধও পাচ্ছে না। না, আমি বেস্ট ফিটিং করাইতে পারি নাই বেশি দিন, সেটা হচ্ছে না। এদিকে
দুধ কেনার টাকাও নাই, না। পানি খাওয়ায় রাখছিলেন এই বাচ্চাকে বাচ্চা আমি, কি করতো তখন? মানে চালের গুঁড়া যে চাল দিয়ে খাওয়া, আমার ঘরে চালও ছিল না। বাচ্চা কি করতো? পানি খাওয়াতেন তো, বাচ্চা কি করতো? চিনির পানি খাওয়ায় রাখতাম, মানুষের ঘরে থেকে একটু চিনি আনতাম। বাচ্চা কি করতো? বাচ্চা ঠান্ডা লেগে যাইতো, অসুস্থ হয়ে যাইতো 2 দিন পর পর। তা ইভেন কয়দিন আমার এরকম বাচ্চা চিনি আর বা অন্য বাসার চিনি আর পানি দিয়ে কতদিন খাওয়াইছেন এরকম? অনেকদিন। তাও কতদিন? প্রায় 15 দিনের মতো। 8 মাস বয়সী বাচ্চাকে? হ্যাঁ, ও টোটালি বাসায় আসতো না। আমি যে এক জায়গাতে টাকা আনবো বা কিছু, বেতন আগেই নিয়ে যেত। ও এরকম করতো। তারপরে হচ্ছে আমার যখন 10 ইঞ্চি ইটা মারলো, তখন আমি বাধ্যতামূলক যে আমি যে হাজবেন্ডের জন্য এত কিছু 10 করি। ইঞ্চিটা গায়ে লাগছে রীতিমতো? হ্যাঁ, একটা ভাবি ছিল, উনি পরে বলছে যে আপনি এটা করতে পারেন না, যতই নেশা করেন যাই করেন আপনি এটা করতে পারেন। কত রাত্র বাসায় আসতো না আমার, রাত 2টা নাই 3টা নাই, আমার রাস্তায় রাস্তায় মাথায় হাইটা। এখানে এত বড় কাটার দাগ কেন আপনার? এটা হচ্ছে অনেক ছোটবেলায় আমি অনেক চঞ্চল ছিলাম, অনেক চঞ্চল ছিলাম। আচ্ছা, পড়ে গিয়ে। ওকে, গেট লেগেছে। তো সেই জায়গা থেকে তারপর আমি আপনি বললেন যে ওকে হাতে তুলে দিলেন ওই ম্যানেজারের হাতে? হ্যাঁ, তারপর? ম্যানেজারের হাতে তুলে দিছি, ও নিয়ে চলে গেছে। আমি পরে আমার শ্বশুরকে ফোন দিছি, শাশুড়িকে ফোন দিছি। আমি বললাম যে আমি এখন বাসা ছেড়ে দিব, আমার ধারায় আর সম্ভব না, আমি ঘর ভাড়াও নিতে পারবো না, বা আমার বোনদের কাছে আমি আর হাত পাততে পারবো না। বারবার আমার বোনকে ফোন দিতে হচ্ছে, উনিও তো একটা সংসার করে, উনিও তো, আমার দুলাভাই যথেষ্ট ভালো, যেটা বলার মতো না, যেটা ফিরেও শুনছি। যাই হোক, তারপর হচ্ছে তুলে দিছি। তারপর আমি বাসা টাসা ছেড়ে দিছি, সব জিনিসপত্র বিক্রি করে 3 মাসের ঘর ভাড়া পাইতো, বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিতে দিছিল। 3 মাসের ঘর ভাড়া পেতো, পরে এগুলা বিক্রি টিক্রি করে ঘর ভাড়া দিয়ে, ফ্রিজ ছিল ওগুলা বিক্রি করে ঘর ভাড়া দিয়ে, ফ্রিজের কিস্তিও ছিল, কিস্তি ছিল। তারপর হচ্ছে গিয়ে ওই কিস্তির লোক দিয়ে, তারপর যাই হোক, ওর বাবা হয়ে, ওর ওই যেই ম্যানেজারের থেকে করছে, ওদের বাবা ছেলের ছবি রেখে এইগুলা লাস্টে আমি এগুলা জানতাম নাই। তারপরে দেন ভালো, এই বাচ্চাটা আমি অনেকদিন রাখছি। পরে আমার মেজো বোন বলল, তুমি নিজেই তো খেতে পারো না, কিভাবে এই বাচ্চাটা তুমি রাখো? একদিন বসে বসে ভাবলাম, ওই ছোট্ট জ্ঞানে, এই মাথাটা তখন অনেক ছোট জ্ঞান আমার। কত বয়স তখন? বিয়ে তো হয়েছে 13 বছরে। 13 বছরে, তখন আমার বয়স চলে কত, 15। কি ভাববে আর কি বুঝবে আর কি ম্যানেজ করবে? একদমই অগুছানো ছিলাম। তারপরে এই এতটুক ব্রেডটা যতটুকু কুলাইলো 2015 প্রথমে, ভাবলাম আসলে আমিই তো মানুষের উপরে খাই। তারপরে এই বাচ্চাটারে কিন্তু আমি 2 মাসের রেখে কিন্তু কাজ করেও খাইছি। হ্যাঁ, আমার হচ্ছে TDM তার ড্রেস মেকার্স, ওনাদের নাম করাই, ওনাদের ইয়েতে চাকরি করছি। তখন আমার বড় বোন যদি তখন একটু সাপোর্ট দিত, এখন যেমন সাপোর্ট দিচ্ছে, তখন যদি সাপোর্ট দিত, আমার ঘুরা দাঁড়াইতে বেশি সময় লাগতো না। তখন দেয়নি। তখন আমার বড় বোনের মাথায় খেলছে কি, বোনের সংসারটা চলে যাবে, এটা ওনার দোষ না। হ্যাঁ, এটা ওনার দোষ না। বোন একদম মায়ের ভূমিকা রাখছে, আমি যতটুকু বুঝতেছি আপনার বোন। হ্যাঁ, আপনার মা থাকলেও তাই বলতো যে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য। কেউ তো আর জানে না যে এটা কত বড় পিশাচ আর কত বড় এটা রাখিস কাটিস না চুতিয়া, এটা তো কেউ মানুষ দেখলে বুঝে না। সময়ের সাথে সাথে একটা সিদ্ধান্তে আসে। সো বোনের দোষ দেওয়া যাবে না। আমার বোনকে আমি দোষ দিব না, আমার বোনকে আমি স্যালুট দিব, আমার বোনকে আমি কখনো দোষ দিব না। তারপরে আপনি বলছিলেন যে আপনার বাচ্চাটাকে নিয়ে যাওয়া। আমি যা নিজে দিয়ে আসছি বাচ্চাটাকে, যে আমি আমার শাশুড়ি শ্বশুরের কাছে। কয় ছেলে তখন আপনার? একটাই ছেলে। হ্যাঁ, দিয়ে আসছি। কারণ কি নাম বাচ্চাটা? রাফি। রাফিকে তাহলে দিয়ে দিলেন। কত বয়স তখন? তখন হয়ে গেল 1.5 বছরের মতো। তাহলে এই রাফি, যাকে 8 মাস আপনি 15 দিন শুধু পানি খাওয়া রাখছিলেন, হ্যাঁ, সেই রাফিকে দিয়ে দিলাম। তো তখন এই বুকটার মধ্যে খালি ব্যথা করতো। সবাই বলতো যে তুমি মা কিভাবে থাকো, তোমার কি একটু খারাপ লাগে না, একটু লাগে না? আমি কাউকে বুঝতে দিতাম না। রাত্র নাই দিন নাই আমি লুকায় লুকায় কান্না করতাম। কারণ কেন করতাম, এখন যদি আমি সবাইকে দেখাই তাহলে আমার ওই জ্ঞানটাই খেলছে। তাহলে কি, রাফিকে আমি 15 দিন মাসে একবার দেখতে যেতাম। ওর দাদা দাদি অনেক ভালো, দেখতে দিত। রাফি দেখে কি করতো আপনাদের? চলে আসতো, ঘুরতে নিয়ে যেতাম। তারপরে এরকম অনেক দিন করছি। তারপর আমাদের একটা বিচার হয়েছে 2016 ফার্স্ট 15 মাঝামাঝি আমাদের একটা বিচার হয়েছে রাফিকে নিয়ে। তো আমি বললাম, আমি সময় দিছি, আমি তাও সময় দিছি। তখন আমি বললাম, আমার দুলাভাই সময় দিছে, বড় দুলাভাই। আমি বললাম, দুলাভাই আমার দ্বারা এই ছেলে, আমার লাইফের কোনো সিকিউরিটি নেই, আমি যে কোনো মুহূর্তে এর হাতে খুন হয়ে যেতে পারি।
সিকিউরিটি নাই, তোমরা প্লিজ, আমি তোমাদের পায়ে ধরি। আমার চাচাতো ভাই ছিল, আমি বলছি ভাইয়া, ওই লালবাগের উনি অনেক বড় ইয়ে, আমি বললাম ভাইয়া আমি আপনার দুটা পায়ে ধরি, আমাকে ডিসকাস করে দেন, আমি Divorce হয়ে যাবে, আমি ডিভোর্স হয়ে যাবো। আমার চাচাতো ভাই বলতেছে তুমি ডিভোর্স হবা কেন? না ডিভোর্স হলো না, দেখা যাক পরে না। পরে যাই হোক, আমি প্রায় 16 প্রথমে আমি নিজে ডিভোর্স করে দিছি। আমি বলছি আমার কাবিন লাগবে না, আমার কিচ্ছু লাগবে। তুই মুক্তি দে। হ্যাঁ, আমি এই ছেলেতে পরে কাজী অফিসে যায় লুকায় আমি ডিভোর্স দিয়ে ওদের ঘরে বিছানার নিচে ডিভোর্সের কাগজ রেখে আসছি। পরে ওই ছেলেকে ফোন দিয়ে বলছি যে আপনি দেখেন আপনার ঘরের বিছানার নিচে আপনার ডিভোর্স। এর মধ্যে ছেলে কিন্তু বিয়ে আরেকটা করে ফেলছে। আমি তো নামটা বলছি, ওর বারবার গাড়িটা দিতে মন চাচ্ছে যদিও। ওর গল্প তো শেষ। হ্যাঁ, তুই হাট যা, দূরে যা, নোংরা তুই ফাঁকে থাক। হ্যাঁ, আমার তাই বলে যে আমি আমার ছেলেকে স্বীকৃতি দেই নাই তাই না। আমার ছেলে হচ্ছে কোরআনের হাফেজ। আচ্ছা, আমরা গল্পে আসতেছি। ওকে, ওর গল্প তো বাদ। ওকে, শেষ। লাইফে মুভ অন করলেন। এখন 2017 সালে, এর মধ্যেও 2015-তে আমার যে নেক্সট হাজবেন্ড, তার সাথে আমার পরিচয় হয়। হ্যাঁ, আমার মেজো বোন হচ্ছে ফকিরাপুলে মেডিকেল সেন্টারে চাকরি করে, যেটাকে কেউই ভালো বলে না। তো ওই আমার হাজবেন্ডের নাম সোহাগ একদিন আমাকে দেখলো। হ্যাঁ, দেখা ওর ভালো লাগলো, বললো, তারপর আমার নাম্বার যেভাবে হোক নিল। আমি তারপর বাড়িতে চলে গেছি, বিক্রমপুর, আমার বাড়ি বিক্রমপুর চলে গেছি। আমার হাজবেন্ড আমাকে নক দিতেছে। হ্যাঁ, পরে আমি বললাম কে এটা, কে? আমি তো বলতে নতুন যার সাথে পরিচয় হচ্ছে, মানুষ যেন কনফিউজ না হয়। হ্যাঁ, নতুন যার সাথে পরিচয় সে আমাকে নক দিচ্ছে, এক এক কথা লিখতেছে। তুমি কি তোমার বোনের সাথে কি ফকিরাপুল আসো? তুমি কি এটা করো? তুমি কি খাবার খাইছো? হ্যাঁ, এসে মানে তুমি বলে, আপনি বলে, মানে ধরতে গেলে আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি পাগল টাইপের আর কি। আমি বলতাম পাগল ছিল একটা। তো তারপর হচ্ছে ও কি করলো, আমি আমার বোনকে দেখাইলাম যে দেখো তো আপা, এই নাম্বারটা চিনো কিনা? উনি তো খালি আমাকে নক দেয়। পরে বলে কি নক দেয় না, তোমরা দুজন রিলেশন করো? এরকম কিছু না। তারপর আমার ছোট মামা জানাইলো একদিন আমরা, তারপর আমার হাজবেন্ড বলে কি তুমি ফকিরাপুল কোনোদিন আসবে না, যদি তোমাকে আমি কোনোদিন দেখি মেসেজে লিখছে তাহলে আমি কিন্তু তোমার পা কেটে দিব। ফকিরাপুলটা ভালো না, আমাকে ফোনে বুঝাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো মেডিকেল সেন্টার আমার প্রফেশন না, আমার প্রফেশন হচ্ছে আমি একজন মার্কেটিং জব করি, আমি হচ্ছে সেলস গার্লস। হ্যাঁ, আমি এইগুলাতে জব করি, আমি ওইগুলাতে নাই। থ্যাংক ইউ। ও অনেক খুশি হইলো। তারপরে একদিন কি করলো, আমাকে বললো কি আসো বের হই। এটা বোধ হয় 14ই ফেব্রুয়ারিতে। 14 ফেব্রুয়ারি যার যাব একটু সম্পর্ক, অল্প সম্পর্ক, মেলা সম্পর্ক সব ঝাপায়া পড়ে। এইটা আমাদের সময় লে পাগলা খিরখেরে। আপনার এমন হয়েছে? আমাদের 14 ফেব্রুয়ারি ছিল রে বেটা, সে তো আমরা 250 বছর আগের কথা। বাট এটা না আমার লাইফে ছিল, মানে আমার জেনারেশনে ছিল, বাট আমি কখনো এরকম করি নাই। কিন্তু যাদের একটু সম্পর্ক, অল্প সম্পর্ক, কোনা সম্পর্ক, ঝাপায়া পড়ে সবাই। আমরা 14 ফেব্রুয়ারি আর মাঝখান থেকে তো ব্যবসা, ফুল ঈদের চাইতে নাকি 4 গুণ ব্যবসা। এই 10 বছরে ফুল কখনোই দেয়। ওকে, তারপর হচ্ছে 14ই ফেব্রুয়ারি আমারে নিয়ে গেছে এয়ারপোর্ট। তো বিজনেসটা এয়ারপোর্টে নিয়ে গেছে, নিয়ে দাঁড়ায় অনেকক্ষণ বুঝাইলো যে তুমি তোমার কখনো লাইফটা নষ্ট করবা না। হ্যাঁ, তোমার বোন চাবে, জানি না ও আমার বোনের সম্পর্কে কি জানতো না জানতো, তোমার বোন চাবে তোমাকে এক জায়গায় বিক্রি করে দিতে, তোমার বোন চাবে তোমাকে এক জায়গায় বিয়ে দিয়ে তারা বড় লোক হইতে, কারণ সেই প্রতিভা তোমার ভিতরে আছে। ও আমাকে বুঝাইলো এয়ারপোর্টে দাঁড়ায়। তো মাঝে আবার আমার বোন আমাকে জন্য বিয়ে ঠিক করেছে, সে অনেক বড় লোক, গোল্ড ব্যবসায়ী ছিল। তো আমার ইচ্ছা ছিল যে আমি কখনোই তার সাথে যাব না, আমি যাব না, কারণ তার বউ আছে। হ্যাঁ, তার সংসার কেন আমি নষ্ট করব, আমি যাব না। আমার হাজবেন্ড যতটুকু জানি, আমার হাজবেন্ড বিয়ে করে নাই, যে যার সাথে সম্পর্ক গ্রো করছে। হ্যাঁ, গ্রো করছে। তো সেই ক্ষেত্রে আমি তো সে আচ্ছা, তারপর গেল এগুলা বলে তুমিও বুঝে ফেললে। হ্যাঁ, আমি বুঝে ফেললাম সে আমাকে পছন্দ করে, এত সুন্দর করে বুঝাচ্ছে এর মতো যে কোনো খারাপ কিছু করবা না এই সে। তারপরে হচ্ছে বাসায় আসলাম। বাসায় আইসা পরে বলো কি তুমি যে বোরখা, আমি বোরখা পরতাম, বললো যে তুমি যে বোরখাটা পরছো আমার কাছে অনেক ভালো লাগছে, তোমার এই বোরখাটার দাম কত?
ওই যে আমি বুঝি সে আমাকে, আমি আরেকটু শিওর হই, রাত বাজে 11:30, আমার কাছে এখনো মেসেজ গুলো আছে। হ্যাঁ, এই বোরখাটার দাম কত, আপনি যে বোরখাটা পরছেন? তো আমি বললাম কেন, আপনি কাকে দিবেন? আপনি কি আপনার বউকে দিবেন? আমি এভাবে বলতেছি, মজা করতেছি, না ছোট বোনকে দিবেন। পরে বলে না আমি দিব, আমার একজন আছে, আমি তাকে দিব। আচ্ছা দেখ, আমি বুঝে গেলাম। তারপর আর আর কিছু বলে না যে বোরখাটা কাকে দিবে, বলে নাই। যাই হোক, তারপর আমাকে আর বলেই নাই এই বোরখার কথা। তারপর ওর বাসার প্রসঙ্গে গেছে ফ্যামিলি। তারপর বোঝা হয়ে গেছে, একদিন হঠাৎ করে বলতেছে, সোনিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। হুট করে, হ্যাঁ ব্রাভো করে, মানে আমি এর মধ্যে বলছি যে দেখেন আমার তো এরকম এরকম, আমি কি করবো এখন, আমার তো দেওয়ালে পিঠ থেকে গেছে, আবার ওই লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছে। পরে বলে না, হুট করে সকাল ভোরে উঠা আমাকে বলতেছে ছবি তুলতে হবে, চলো ছবি তুলতে যাই। সত্যি আমি জানতামই না যে এই পাগল ছেলেটা আমারই হাজবেন্ড হবে। হ্যাঁ, এত পাগল। তো যাই হোক, তারপর হুট করে বলে রেলগেটে ওই যে স্টুডিওতে ছবি তোলাইছে বলে। পরে আগের দিন রেডি করে রাখছে, কোডের যে মুহুরি ওনাকে রেডি করে রাখছে, ও রেডি করে রাখছে। আমি জানি না যে বিয়ে করবে ও, কিন্তু ও সুন্দর ইয়ে পরে আসছে, আমি কিন্তু একদম সিম্পলি একটা ফালতু জামা পরে গেছি। হ্যাঁ, তারপর আমার ছবি তুলে দিল, ছবি নিয়ে দেন কোথায় যাও, কোর্ট কাচারি যাব। কেন? বলে যে এমনিতেই। হ্যাঁ, তারপর আমি গেলাম, গিয়ে দেখি যে ওই ভাইয়াকে বলতেছে, পরে বলতেছে তুমি যা করতেছো, সোহাগকে বলতেছে এটা কি ভেবে চিন্তে করতেছো? ওই ভাইয়া বলতেছে, ওই ভাইয়া আবার পরিচিত আমাদের, ও কিন্তু একটা ম্যারিড পারসন মেয়ে, তোমার আম্মা কিন্তু কোনোদিন মানবেন না। ছেলেটা কিন্তু সিঙ্গেল, আনম্যারিড, যার সাথে তোমার বিয়ে হচ্ছে। তো ওই ভদ্রলোক তোমার বললো, তখন তো তুমি বুঝেই গেলে যে ও আনম্যারিড, আর ওর বাড়ির লোক মেনে নেবে না যেহেতু তুমি ম্যারিড। এবং তোমার কয়টা বাচ্চা তখন? একটাই বাচ্চা আছে, রাফি। তখন ও তো বুঝে গেছে, আমাকে বলে না আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ, আমার দরকার এই মেয়েটাকে একটা ভালো জীবন, একটা ভালো লাইফ দেওয়া, একটা সেভ করা। হ্যাঁ, একটা সেভ করা, আমি তাকে ইয়ে করবো। আমি আসলে তো শান্ত, ডিভোর্স হলে একটা মেয়ের গল্প শেষ, উইডো মানে হলে, মানে কি বলে, বিধবা হলে গল্প শেষ। ইট শুডন্ট বি। একটা ছেলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওভাবে ঘটে না। ওকে, তারপর হচ্ছে আমার জায়ের বাসায় গেলাম। আমার যা বললো, কি বলবো আর, আমার যা বললো যে যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, সেই যুদ্ধ। আমার যা বললো যে তুমি কি, এমনি তো প্রেমের বিয়ে যা ননদ এসব এটা তো মানতেই পারে না, আপন না, খালা শাশুড়ির ছেলে। ও আচ্ছা, তাই শাশুড়ি এমনি মানতে পারে না প্রেমের বিয়ে, তারপরে আবার বিবাহিত একজনকে বিয়ে করে নিয়ে আসছে। উনি ভয়ে বললো কি যে খালাকে আমার বাসায় আনছেন, খালাকে জানায় না। যাক, তারপরে আমরা কিছুক্ষণ সবরাত ছিল। মেয়ের 2017-তে মেয়ের 9 তারিখে সবরাত ছিল। তারপর হালুয়া টালুয়া, আমি আবার রোজা ছিলাম, রোজা মুখে কিন্তু আমি বিয়ে করি, রোজা ছিলাম। তো সেই জায়গা থেকে আসলাম, পর আমি বের হয়ে গেছি। দেন ঠিক এক সপ্তাহ পর আমি আমার শাশুড়ির বাসায় যাই। এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি গেস করা হয়ে গেছে, বিয়ে করছে। তুই কি বিয়ে শাদী করছিস, এই মেয়ে তোকে এত ফোন দেয় কেন? কিছু বলে না। তো আমার ননাসের হাজবেন্ডটা বললো কি, সোহাগ, এর মধ্যে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম গেছে, আমারও গেছে, আমার ফ্যামিলির থেকে ভাগ্নি, ওর ফ্যামিলিতে ওর ভাগ্নি, মানে আমার ননাসের ইয়ে আর কি ভাইয়ের মেয়ে। আর আমার ফ্যামিলির হচ্ছে আমার সমানে দেখতে পুরো জমকপুরের মতো আমার ভাগ্নি। যাই হোক, এক সপ্তাহ পর আমি গেলাম। আমি বললাম সোহাগ আমি যাই, আমি দেখি। সোহাগ বললো চলো। পরে বললো সাজু ভাই, আমার ননাসের হাজবেন্ডের নাম সাজু, তো বললো সাজু ভাই আমি আপনাকে ইয়ে করবো না, আপনি আসেন, আমি যাই, আমি নিয়ে যাই। গেছি, যাওয়ার পর আমার শাশুড়ি হাঁটতে বের হয়েছে, তো বাসায় আসছে। আসার পর আমারে দেখে ওনার 7 আসমান ভেঙে পড়ছে। স্বাভাবিক, উনি প্রেসার উঠে গেছে, মারো হাই প্রেসার উঠে গেছে। পরে আমাকে বললো, মানুষ তো না জানে প্রেসারের ট্যাবলেট দেখার সাথে সাথে উঠে গেছে, প্রেসার উঠে গেছে। ছেলে বিয়ে করছে, তা আবার একটা মাত্র ছেলে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমার ওই যা আসছে, একটা খালা শাশুড়ির মেয়ে আসছে, সবাই আসছে। আসার পর বললো খালা যেহেতু নিয়ে আসছে মেনে নেন। প্রায় রাত্রে 11:30 পর্যন্ত এই যুদ্ধ চলে। সে নিবে না, সে কোনো মতেই মানবে না, আমার রুমে যেন না আসে, খবরদার। 11:30 বাজে আসলো সে, আমার দূরে পর্দার আড়ালে। সে বললো তোমার বর কি করতেছে?
সে তো ও কি বলবে? চুপ। চুপ। সে এক তো মায়ের এক শুধু ছেলে। বইসা আছে, সে কি বলবে খুব তার? স্বাভাবিক, ওনার জায়গা থেকে খুব বেশি অস্বাভাবিক কিছু না। বলতেও পারতেছে না, মাকে কি হার্ট একটা মায়ের একটা বাপের অবশ্য শখ থাকে নিজের মতো করে দেখে তার শুনে বিয়ে হাত শাদী পা দিতে। কাঁপতেছে। সেখানে যদি ডিভোর্সড হয়, এটা আমাদের সমাজে একটা ঘটনা মনে হয়, তো তারপর একটা মায়ের মায়ের একটা ইমোশনের জায়গা থেকে একটা রিয়াকশন আসতেই পারে। হ্যাঁ, তার হাত তারপর পাও কাঁপতেছে, সে তার মতো করে বসে আছে। তারপর হচ্ছে আমার শাশুড়ি আমাকে বললো, তোমারও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, যেহেতু আমার একটা ছেলে, আমার অনেক স্বপ্ন আছে, আশা আছে, খুব স্বাভাবিক। মা তুমি এখন চলে যাও, এখন চলে যাও। তখন সে সুন্দর কথা বলছে। ঠিক আছে, আমি রাত্রে 12টা বাজে সোহাগের সাথে একটু রাগ করছি যে আমাকে তো আরেক রুমে শুইতে দিতে পারতো। রাত্র 12টা বাজে, আমি একটা মেয়ে, আমি একা বাসায় যাব, এটা তো অনেক কিছু। হ্যাঁ, আশেপাশের মানুষ কি বলবে, তখন একটা কেমন না। তখন ওর মা আমি আসার পর জ্বর এসে পড়ছে, তার প্রচুর জ্বর। আমিও ফোন বন্ধ করে রাখছি। তার উপরে অনেক শুরু হইলো তার জীবন কাহিনী। ভালোবাসার বাংলাদেশ।